তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ক্লাস 9-10 বা এসএসসি লেভেলের চ্যাপ্টার 3 ফিজিক্স চ্যাপ্টার 3 বল ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো সংজ্ঞা বা হচ্ছে থিওরির মধ্যে ঢোকার আগে প্রথমে হচ্ছে তোমাদের কাছে আমি প্রশ্ন করি, বল জিনিসটা বলতে তুমি কি বুঝো? এখন বল জিনিসটা বলতে গেলে হচ্ছে যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে কিছু উদাহরণ প্রথমে দিতে হয় আর কি। তো যেমন শুরুর দিকে যদি একটা সহজ উদাহরণ দিই, যেমন একটা দরজা ধাক্কা দেওয়া। একটা কিছু গ্লাসের দরজা থাকে না যে ধাক্কা দিয়ে বা টান দিয়ে খুলতে হয়, তখন হচ্ছে অনেক জোর খাটাতে হয়। তো এই জোর খাটাতে গিয়ে আমি কি করতেছি বলো তো? এই জোর খাটাতে গিয়ে হচ্ছে এক তো হচ্ছে প্রথমে দরজাটা স্থির ছিল, পরে আমি শরীরে জোর খাটায় দরজাকে ধাক্কা দিলাম, ধাক্কাটা দেওয়ার কারণে দরজা তার আগের অবস্থা থেকে তার অবস্থানে চেঞ্জ হলো। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় কোনো একটা বস্তু যে অবস্থানে পরিবর্তন করছে, সেটাকে আমরা কি বলি? সেটা বস্তুটা গতিশীল হয়েছে। অর্থাৎ বল প্রয়োগ করে আমি হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করছি। যদি এখানে একটা খুবই সহজ ঘটনা যে আমি একটা জাস্ট দরজাকে ধাক্কা দিছি, কিন্তু এখানে অনেক কিছু ঘটতেছে। আমি যখন জোর প্রয়োগ করছি, জোর প্রয়োগ করার কারণে একটা বস্তুর অবস্থানের চেঞ্জ হয়েছে বা তার অবস্থার চেঞ্জ হয়েছে। আবার ধরো আরো একটা উদাহরণ দিই, যেমন কোন একটা খারাপ কাজের কারণে তোমার হচ্ছে বাবা মামা তোমার গাল ঠাস করে একটা চড় মারলো। চড় মারলে কি হবে? এক তো গাল যেখানে স্থির ছিল বা মাথাটা যেখানে স্থির ছিল সেখান থেকে ঠাস করে একটু সরে যাবে। সেটা একদম তুমি ভালো মতো ফিল করতে পারবা যে তোমার শরীরের উপর কোনো কিছু একটা এসে আঘাত করছে, যার কারণে তোমার স্থির অবস্থা থেকে বা স্থির অবস্থা থেকে তোমার অবস্থা চেঞ্জ হয়ে গেছে বা তোমার অবস্থানের পরিবর্তন হয়ে গেছে, মানে মাথার অবস্থানের পরিবর্তন। তো এই যে যে জিনিসটা আমি প্রয়োগ করার কারণে কোনো একটা বস্তুর, সেটা হয় স্থির হোক বা সেটা গতিশীল হোক, তার যে অবস্থানে যে পরিবর্তনটা ঘটছে বা তার অবস্থার যে পরিবর্তন ঘটছে, সেটাকে আমরা বল বলি। আবার অনেক সময় আছে যে একটা খুবই ওজনদার বস্তু আছে, সেটাকে আমি অনেক ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি বা এমন হয়েছে রশি দিয়ে আমি টানার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি কিন্তু তাকে আমি গতিশীল করতে পারতেছি না। কিন্তু তাকে গতিশীল করার জন্য আমার যে চেষ্টা, সেটাও কিন্তু এক প্রকার বল। ঠিক আছে? তো হচ্ছে বলকে যদি আমি সহজ ভাষায় খুবই ব্রড সেন্সে বলার চেষ্টা করি, তাহলে যে বাহ্যিক কারণটা কোনো একটা স্থির বা কোনো একটা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে আমরা বল বলি। ঠিক আছে? বলো ইংলিশ ওয়ার্ড তো জানো, সেটাকে বলা হয় ফোর্স। তো এটা তো অবস্থা পরিবর্তন ঘটলাম, আর একটা হচ্ছে যে ঘটাইতে চাইলাম, মানে দুটোটাকেই হচ্ছে বল বলা হয়। এখন সাপ বল যে শুধু হচ্ছে কোনো কিছুকে টানা বা ধাক্কা দেওয়া বা ঠাস করে চর মারা এমন কিছু না, কিন্তু আরো অনেক অর্থে ব্যবহৃত হতে পারে। এগুলো তো হচ্ছে স্পর্শ বল, যে আমি বল প্রয়োগ করছি, এটা আমি হাত দ্বারা ধরছি, ধরে বা কোনো কিছু ধরে আমি স্পর্শ করার কারণে ওই জিনিসটার অবস্থানে চেঞ্জ হয়েছে। ধরো দুইটা চার্জিত বস্তু আছে, একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ আছে। দুটাকে আমি স্পর্শ করালাম না, জাস্ট একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম। কি ঘটবে? প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে, তাই তো? আচ্ছা, এটাও যদি না বোঝো তাহলে আমি ধরো দুইটা ম্যাগনেটের কথা বলি। দুইটা ম্যাগনেট, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, পরস্পরের কাছাকাছি আনলাম, বলো তো কি হবে? খুব স্বাভাবিকভাবেই এটা পরস্পরকে আকর্ষণ করবে, একটা একটা দিকে চলে আসবে, টান প্রয়োগ করবে বা একটা টান বল কাজ করবে মাঝখানে। কিন্তু তাদের মাঝখানে কি কোনো কিছু যুক্ত করে দিছি বা এমন কি কোনো কিছু আমি বাইরে থেকে হাত দিয়ে প্রয়োগ করে তাদের বল প্রয়োগ করে কাছাকাছি এনে লাগাই দিছি, এমন তো না। আমি যদি কাছাকাছি দুইটাকে রাখি, একটা নির্দিষ্ট দূরত্বে রাখি, দেখবা হচ্ছে একটা আরেকটার আকর্ষণের কারণে ঠাস করে একটা আরেকটার দিকে গতিশীল হবে, ঠাস করে লেগে যাবে একটা আরেকটার সাথে, তাই না? এমনই তো ঘটে নাকি? আবার হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন যখন পরস্পরের কাছাকাছি আসে একে অপরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে একটা হচ্ছে নিরপেক্ষ মৌল তৈরি করে ফেলে, তাই না? সরি, বাইরে থেকে একটু আওয়াজ আসতেছিল আর কি। তো যেটা বলতেছিলাম, যে বল যেটা আছে সেই জিনিসটা আসলে প্রয়োগ করার জন্য আমার সবসময় হাত দিয়ে ধরতে হবে বা হচ্ছে কোনো কিছু বেঁধে আমাকে টানতে হবে, এমন কিন্তু কিছু না। হ্যাঁ, শুরুর দিকে ২-৩ টা উদাহরণের ক্ষেত্রে সেটা আমার করতে হয়েছিল। কিন্তু যখন আমি ম্যাগনেটের উদাহরণটা দিলাম যে ২ টা ম্যাগনেটের বিপরীত পোল পরস্পরকে নিজে আকর্ষণ করে, এমনিই টান দেয়। আবার হচ্ছে ২ টা ভিন্নধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরের সাথে জোড়া লেগে যায় হঠাৎ করে। তো এই ২ টা স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু আমার স্পর্শ করার কোনো প্রয়োজন পড়ে না। একটা আরেকটাকে মাঝখানে কোনো একটা অদৃশ্য বলের কারণে পরস্পরকে টেনে ধরছে। এই ধরনের বলকে বলে আবার অস্পর্শ বল, যেখানে ডাইরেক্ট কনট্যাক্টের কোনো প্রয়োজন পড়ে না, মানে বাহ্যিক কোনো কনট্যাক্টের প্রয়োজন পড়ে না। তো বলের যদি আমি সুন্দর একটা লিখিত সংজ্ঞা দিতে চাই, সেই সংজ্ঞাটা হতে পারে যে বাহ্যিক কারণ, যে বাহ্যিক কারণ, কারণটা মানে এটা মূলত এক ধরনের ধর্মই আর কি, স্থির বা গতিশীল বস্তুর অবস্থার অবস্থার বলতে হচ্ছে তার গতির আর কি, সে স্থির আছে তাকে গতিশীল করতে চায়। নতুবা ধরো একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে, ধরো ৩ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, আমি ধরো একটা কিছু প্রয়োগ করলাম,
প্রয়োগ করার কারণে তার ব্যাগটা হঠাৎ করে ওই একই দিকে ধরো 4 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তো সেখানেও একটা বল কাজ করতেছে, মানে সেখানে যে ধর্মটার কারণে বা যে কারণে যে জিনিসটার কারণে হচ্ছে তার গতির পরিবর্তন হলো সেটাও কিন্তু বল। ঠিক আছে? তো যে বল হচ্ছে মূলত একটা বাহ্যিক কারণ যেটা একটা স্থির বা গতিশীল বস্তুর হচ্ছে তার গতির অবস্থার পরিবর্তন করতে চায়। ঠিক আছে? অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে বল বলে। জিনিসটা খুব মজার, বল বলে। আচ্ছা, এগুলোর উদাহরণ যদি দিতে চাও, যেমন দরজা ধাক্কা বা টান দেওয়া, দরজা ধাক্কা বা টান দেয়া, চুম্বকের আকর্ষণ, চুম্বকের মধ্যবর্তী আকর্ষণ, বা হচ্ছে মা বাবার চর, এটা মজার জন্য দিছি আর কি, এটা আবার পরীক্ষায় লিখতে যায় না, মা বাবার চর, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক সংখ্যা দেওয়া যায় বা অনেক উদাহরণ দেওয়া যায়। ঠিক আছে? এখন বল বা ফোর্স যেটা আছে, এটা এটা হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি, অর্থাৎ একটা দিকধর্মী রাশি। তার মানে হচ্ছে বল তুমি কোন দিকে প্রয়োগ করতেছো, কত মান প্রয়োগ করতেছো সেটাও নির্ভর করে, আবার কোন দিকে প্রয়োগ করতেছো সেই জিনিসটা হচ্ছে তোমাকে স্পেসিফিকলি উল্লেখ করে দিতে হয়। এটা একটা ভেক্টর রাশি। বল ধারণাটার প্রবর্তক হচ্ছেন কে? নিউটন। এবং এটা খুবই পরিচিত একটা জিনিস যে বল সম্পর্কে নিউটনের হচ্ছে 3টা সূত্র দিয়েছে, 3টা সূত্র দিছে। এবং আমাদের হচ্ছে এই 9-10 লেভেলে হচ্ছে এই 3টা বল এবং 3টা বলের কারণে হচ্ছে বাকি কিছু অনেকগুলো ঘটনা ঘটে, ওই বিভিন্ন ধরনের ঘটনা এক্সপ্লেন করে বিভিন্ন হচ্ছে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমাদের এই ক্লাসে প্রথম সূত্র থেকে শুরু করব। আসো এখন নিউটনের প্রথম সূত্র নিয়ে একটু আলোচনা করি। নিউটনের প্রথম সূত্র, প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র আমাকে কি বলে? আইডিয়া আছে কি কারো? আচ্ছা, আমি সহজে বলি। নিউটনের প্রথম সূত্র বলে বল প্রয়োগ না করলে, না করলে, এটা তুমি একদম কমন সেন্স দ্বারাই বুঝতে পারো। ধরো একটা পাথর বসে আছে, পড়ে আছে তোমার সামনে, এখন তুমি যদি এটাতে তাকায় থাকো, খালি তাকায় থাকলে এটা কি কোনো জায়গা থেকে সরবো? বলেও সরবে না। তুমি যতক্ষণ পর্যন্ত তাকে একটা টুকানা মারতেছো বা ধাক্কা না দিতেছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কি অবস্থানের বা তার যে স্থির অবস্থার কোনো চেঞ্জ হবে না। তাহলে বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু সর্বকাল স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে ও সমবেগে চলতে থাকা বস্তু, মানে ধরো হচ্ছে একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তাহলে বল প্রয়োগ যদি আমি না করি তাহলে তার যে 3 মিটার বেগে চলতেছিল তার বেগের কোনো পরিবর্তন হবে না। সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, চলতে থাকবে। এটা হচ্ছে তার প্রথম সূত্রের বিবৃতি। এখন এখান থেকে তুমি কিন্তু বলের আরেকটা সংজ্ঞা দিতে পারো। দেখো, এখানে বল যদি প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এখন যদি বলটা প্রয়োগ করতাম কি হইতো? স্থির বস্তু গতিশীল হইতো, আর যে ব্যাগটা যে বস্তুটা সমবেগে চলতেছিল তার ব্যাগের পরিবর্তন হয়ে যেত। তাহলে তুমি এভাবে সংজ্ঞা দিতে পারো যে যে বাহ্যিক কারণে বা যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলতে থাকা বস্তুর ব্যাগের পরিবর্তন ঘটে তাকে বলা হয় বল। অর্থাৎ এই যেখানে সমবেগে চলতে থাকা বস্তুর ব্যাগের পরিবর্তন হচ্ছে, ব্যাগ কিন্তু নিজে একটা ভেক্টর রাশি। তার মানে ধরো ব্যাগের পরিবর্তন আমি তোমাকে একটু ভালো মতো বুঝাই। ব্যাগের পরিবর্তন বলতে আসলে এখানে কি বোঝাইছে? পরিবর্তন। এখন ধরো একটা বস্তু সামনে ধরো এই বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, হঠাৎ করে আমি ধরো ফোর্স প্রয়োগ করলাম, তার উপর কিছুক্ষণ পর একটা ফোর্স প্রয়োগ করলাম, তার উপর একটা বল প্রয়োগ করলাম। ধরো বস্তুটা ওই একই দিকে যেতে থাকলো, কিন্তু এখন তার ব্যাগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে কি ব্যাগের পরিবর্তন হয়েছে, তার মানে বুঝতে হবে যে এখানে একটা বল প্রয়োগ হয়েছে। আবার আরেকটা উদাহরণ যদি দিই, ধরো 2 নম্বর একটা উদাহরণ দিলাম। ধরো একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল, সেম বস্তুটাই। এখন তাকে একটু অ্যাঙ্গেল করে আমি বলটা প্রয়োগ করছি, ফোর্স প্রয়োগ করছি। তো ধরো সে হচ্ছে বেগে এদিকে যাওয়া শুরু করলো, কিন্তু তবু তার ব্যাগটা হচ্ছে ব্যাগের মানটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন বলো তো, ধরো আমি এটা যদি, এটা আসলে দেওয়াটা পুলিশে যদিও, ধরো আমি কোনো কিছু প্রয়োগ করলাম না, কিন্তু কিছুক্ষণ পর তুমি দেখলে যে একটা বস্তু যেটা সোজা যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড, এটা হঠাৎ করে হচ্ছে তার দিকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ব্যাক সেমই আছে। এখন বলো তো এখানে আসলে বল প্রয়োগ হয়েছে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই হয়েছে। কারণ
ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ব্যাগের যদি চেঞ্জ হতে হয় অবশ্যই তার মান এবং দিক দুটোটাই চেঞ্জ হতে হবে। তো মানে মান এবং দিক দুটার মধ্যে হচ্ছে দুটোই আর কি চেঞ্জ হতে হয়। এখন দেখো এখানে ব্যাগের হচ্ছে দিক মানটা ঠিকই সেম আছে, কিন্তু তার দিকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এখানে ব্যাগের অবশ্যই একটা পরিবর্তন করছে। হ্যাঁ, আমি প্রথমে বলছি যে মান এবং দিক দুটারই চেঞ্জ হতে হয়, মানে এই কথাটা হয়তো ভুল হয়েছে আর কি। মূলত হচ্ছে ব্যাগটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোটারই প্রয়োজন হয়, কথাটা এরকম বলা উচিত ছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ব্যাগ হচ্ছে যদি ব্যাগের দিকটা সেম থাকে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যায়, যেমন প্রথম কেসে দিকটা সেম আছে কিন্তু মানটা চেঞ্জ হয়েছে, আমরা সেটাকে বলে ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ঘটনা উল্টা যদি হয় যে মান সেম আছে কিন্তু দিক চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু ব্যাগের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এই ক্ষেত্রেও ব্যাগের পরিবর্তন ঘটেছে। এরকম ঘটনা দেখা যাচ্ছে বৃত্তাকার পথে যে জিনিসগুলো ঘুরতে থাকে আর কি। ঠিক আছে, একটা ধরো যদি বৃত্ত আঁকতাম না, যদিও জাস্ট বসাই দিব আর কি। ধরো এই যে বৃত্ত আছে একটা সুন্দর, এটা বৃত্ত আঁকলাম। তো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে অবশ্যই ওই বস্তুর ব্যাগটা হচ্ছে ওই পয়েন্টে স্পর্শক বরাবর কাজ করে। ধরো এই বরাবর স্পর্শক বরাবর কাজ করতেছে, তাই না? স্পর্শক বরাবর ধরো কাজ করতেছে, এই পয়েন্টে ধরো স্পর্শক বরাবর কাজ করতেছে। প্রত্যেকটা পয়েন্টে তার ব্যাগের মানটা সেম থাকে, 4 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু ধরো 4 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। ধরো বৃত্তাকার পথে সমবেগে ঘটতেছে 4 মিটার পার সেকেন্ড। দেখে মনে হচ্ছে আসলে সমবেগ, কিন্তু আসলে এটা সমবেগ না। ঠিক আছে, এটা সমদ্রুতি বলতে পারো কিন্তু সমবেগ বলা যায় না, কারণ বেগ প্রকাশের জন্য মান দিক দুটোটার প্রয়োজন হয়। এখানে মান সেম আছে ঠিক আছে, কিন্তু দিকটা বারবার চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এখানে বেগের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা সমবেগ বলা যায় না। তার মানে যেহেতু দ্বিতীয় কেসেও বেগের পরিবর্তন হয়েছে, তার মানে আমার বুঝে নিতে হবে যে দ্বিতীয় ক্ষেত্রেও বলের প্রয়োগ হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি তো সুন্দর করে বিবৃতিটা দিলাম, এখন এখান থেকে আমি আসলে কিসের ধারণাটা পেতেছি। তো এটা মনে রাখবে যে নিউটনের যে প্রথম সূত্র আছে, প্রথম সূত্র হতে আমরা জড়তার ধারণা পাই। এখন প্রশ্ন হচ্ছে জড়তা কি? জড়তা কিন্তু সরতা না, জড়তা পান বা সুপারি কাটা সরতা। ঠিক আছে, তো আসলে এখন জড়তা নিয়ে একটু আলোচনা করি। জড়তা তো জড়তা হচ্ছে কোনো বস্তুর, আচ্ছা এটাকে কোনো বস্তু না দিই, জড়তা হচ্ছে মূলত শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু প্রবণতাকে, জড়তা বলতে প্রবণতা বোঝায়। এটা যদি সংজ্ঞা বোঝায় যে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, আচ্ছা এটাকে এভাবে না লিখে পরে বিবৃত করি। এটাকে আমি যদি সহজ ভাষায় বলি যে কোনো বস্তুর গতির অবস্থার পরিবর্তন না করতে চাওয়ার যে প্রবণতা, পরিবর্তন না করতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে জড়তা। এখন কোনো বস্তুর গতির অবস্থা পরিবর্তন না করতে চাওয়া প্রবণতা মানে কি? মানে সহজ কথা আলসামি আর কি, মানে যেটা করতেছে এটাই করতে ইচ্ছা করে কিছুটাকে। যেমন আমি শুয়ে আমার শুয়ে থাকতে ইচ্ছা করতেছে, তবে বস্তুর ক্ষেত্রে একটু মানে গতি যেহেতু কথাটা আসে, তো এই জিনিসটা একটু আলাদা। কিভাবে আলাদা? ধরো তোমার সামনে একটা টেবিল আছে, টেবিলে আমি জাস্ট একটা কলম রেখে দিছি, আমি সারাদিন কিছু তার উপর তাকে ধরেও নাই, চারপাশে তাকে বাতাস কোনো কিছুই প্রয়োগ করে নাই, কোনো প্রকার কোনো বল প্রয়োগ করে নাই। তুমি বলো এই বস্তু কি কখনো সরতে চাইবে বা সেখান থেকে সরবে? এখন যদি বলো সরবে তাহলে এটা তোমার মাথায় প্রবলেম আছে, কিন্তু এটা কখনো সরবে না। ধরো তুমি বলতে পারো হ্যাঁ ভাই আমি তো টেবিলটাকে কাতও করে দিতে পারি। আচ্ছা ধরো টেবিলটা কাত করছো না, মানে সবকিছু স্থির আছে, তুমি কোনো বাহ্যিক কোনো প্রকার বল প্রয়োগ করে নাই, যার কারণে সে গতিশীল হবে, তাহলে সে কি কখনো ওই জায়গা থেকে সরবে? কখনো সরবে না। তার মানে ওই বস্তু স্থির আছে, সে স্থির থাকতে চাচ্ছে, এই যে তার যে স্থির থাকার যে প্রবণতা, সেটাও এক ধরনের জড়তা, এটাকে বলে স্থিতি জড়তা। আবার ধরো তুমি ফ্যান চালু আছে, ফ্যানকে তুমি ধরো সুইচ অফ করে দিলা, ফ্যান কি চালু অবস্থা থেকে ঠাস করে বন্ধ হয়ে যায়, থেমে যায়? কখনোই থামে না। সেটা হচ্ছে আস্তে আস্তে কতক্ষণ ঘুরতে থাকে, ঘুরতে বাইরের যে বাতাস আছে তার ঘর্ষণের কারণে আস্তে আস্তে তার গতিটা কমতে থাকে, কমে শেষ মুহূর্তে হচ্ছে স্থির হয়ে যায়। এখানে দেখো আমি তার পাওয়ার সাপ্লাইটা অফ করে দিছি, তার যে তাকে যে বৈদ্যুতিক বলটা প্রয়োগ করতেছিল, যেটা তাকে হচ্ছে ঘুরাইতেছিল, মানে যান্ত্রিক বলটা তার উপর যে কাজ করতেছিল, সেটার উৎসটাই আমি অফ করে দিছি, কিন্তু তবুও সে ঘুরতেছে। এই জিনিসটাকে বলা হয় মানে এটা হচ্ছে তাকে গতিশীল থাকার একটা প্রবণতা। সে গতিশীল শুরুর দিকে ছিল, সে এখন গতিশীল থাকতে চাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওই যে বাহ্যিক যে বাতাসে যে ঘর্ষণ বল আছে তার কারণে আস্তে আস্তে তার গতিটা কমতে শুরু করে, শেষে শূন্য হয়ে যায়।
তার মানে এই যে একটা গতিশীল বস্তু আছে তার যে গতিশীল থাকার একটা প্রবণতা আছে এটাকেও বলে জড়তা। মানে তুমি যে কাজটা করতেছো বা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে তার যে পরিবর্তনটা করছে বা যে তার যে অবস্থাটা গতিশীল অবস্থাটা ছিল সেই অবস্থাটার মধ্যেই তার সাথে থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় জড়তা। ঠিক আছে? এই কারণে দেখবা হচ্ছে ধরো একটা গতিশীল বাসে তুমি ধরো একটা বল হাতে নিয়ে রাখছো, হঠাৎ করে বলটাকে উপরের দিকে ছেড়ে মানে ছুঁড়ে মারলা, বলটা কিন্তু তোমার হাতেই ফেরত আসবে। প্রশ্ন হচ্ছে কেন? তার মেন কারণ হচ্ছে বলটাকে যখন তুমি ধরে রাখছিলা, আবার তুমি যখন বাসে বসে আছিলা, বাসটা যে বেগে গতিশীল ছিল বাসের সাপেক্ষে তুমি সে একই বেগে গতিশীল ছিল, আবার তোমার সাপেক্ষে বলটাও সে একই বেগে গতিশীল ছিল। যার কারণে হচ্ছে কি যে তিনজনই সেম বেগে গতিশীল, গতির কোনো পার্থক্য নাই। এই কারণে যখন উপরে ছুঁড়ে মারছো তখন হচ্ছে হাত থেকে যদিও সরে গেছে কিন্তু ওই যে বলটা ছিল তার একটা আগে থেকে জড়তা ছিল, সেটা হচ্ছে তার গতি জড়তা। এটা বাসের কারণে তার মধ্যে ছিল আর কি। তো সে বাসের সমান বেগে সামনের দিকে আগাইতে থাকবে, তোমার দেখে মনে হবে স্থির আছে কিন্তু আসলে সে অন্য যে কোনো কাঠামোর সাপেক্ষে সে মানে বাইরে যদি কেউ তাকায় সে দেখবে আসলে তোমার সাথে সাথেই চলতেছে বলটা। তো এই যে গতি জড়তা যে বলের আছে সেই গতি জড়তার কারণে সে তোমার হাতেই আসে পড়ে। আবার ধরো একটা ড্রোন নিয়ে আসছো, ড্রোনটাও তোমার হাতেই ছিল। তো ধরো হচ্ছে ওই ওই বাসের মধ্যেই বা ধরো ট্রেনের মধ্যে আছে, তোমার হাতে ছিল, ড্রোনটাকে তুমি হচ্ছে হঠাৎ করে উড়াইলা। তো ওই ক্ষেত্রেও দেখবা হচ্ছে ড্রোনটা হচ্ছে তোমার মাথার উপরে আছে, তোমার থেকে হঠাৎ করে পিছনে চলে যায় নাই। কিন্তু কোনো কারণে যদি গতির একটু তফাৎ হয়ে যায়, ধরো হঠাৎ করে হচ্ছে ওই ট্রেনের মধ্যে তুমি কিছু একটা ট্রেন তার ইঞ্জিনে বল প্রয়োগ করছে, ট্রেনটা আরেকটু গতিশীল হয়ে গেছে, কিন্তু তোমার ড্রোনটা উপরের দিকে স্থির ছিল। মানে যদিও ট্রেনের সাপেক্ষে শুরুর দিকে একই বেগে গতিশীল ছিল, এখন তো তোমার সংস্পর্শে নাই। তো তুমি আর ট্রেন আগে চলে যাবে কিন্তু হচ্ছে ওই ড্রোনটা ওইখানে থেকে যাবে আর কি। তুমি যদি ড্রোনটাকে সামনের দিকে এখন গতিশীল না করো রিমোট দিয়ে, তাহলে ড্রোনটা ওই মনে হবে যেন ড্রোনটা পিছনে পড়ে যাচ্ছে। কিছুটা কার্টুন গুলাতে যা হয় আর কি। কিছু কার্টুনে দেখা যায় না যে ক্যারেক্টারটা হচ্ছে হঠাৎ করে একটা শিপে ছিল, শিপ তো গতিশীল আছে, হঠাৎ করে উপরে লাফ দিছে, শিপ তাকে সাইডে চলে গেছে, সেটা ওরকম আর কি। আচ্ছা, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, তোমরা এটা নিয়ে আরো হচ্ছে ঘাটতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এই বিষয়ে। তো আমি হচ্ছে আমার পড়া থেকে ফেরত আসি। তো জড়তা হচ্ছে আমরা দুইটা ধারণা পেলাম, দুই প্রকার। একটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তাটা কি? গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা। গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার থাকতে চাওয়ার প্রবণতা, এটা হচ্ছে তার গতি জড়তা। মানে একটা গতিশীল বস্তু সে গতিশীল থাকতেই চায়। আর আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। প্রথমে এটা দেখানো উচিত ছিল ধরো, আচ্ছা যাই হোক, এক কথায় স্থিতি জড়তা। এটা হচ্ছে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়া যায় প্রবণতা। স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এটা হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে? এখন স্থিতি জড়তার গতি জড়তা এই দুইটা জিনিস হচ্ছে কিসের উপর নির্ভর করে সেগুলো আমরা একটু আলোচনা করি। তো এটাকে হচ্ছে আমরা একটা খালি ইউজ করি। স্থিতি জড়তা স্থিতি জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে বা বস্তুর ভরের সমানুপাতিক। সমানুপাতিক। একটা বস্তুর ভর যত বেশি হয় তার স্থিতি জড়তা তত বেশি। এটা খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারো। ধরো একটা ছোট একটা পাথর আছে, মাটির মধ্যে পড়ে আছে। আবার আর একটা জায়গায় হচ্ছে একটা বড় একটা বোল্ডার আছে, এটার ওজন হচ্ছে 500 কেজি। আর এটার ওজন কত গ্রামের? ধরো 4 গ্রামই দিলাম, যাও। তো এটাকে তো তুমি একটা জাস্ট টুক্কা মারলে, সামনে দিকে টুক্কা মারলে এটা গতিশীল হয়ে যাবে, তাই না? কিন্তু এটাকে ধরে যদি তুমি হচ্ছে টান দাও, মানে বলটা প্রয়োগ করো, এটা তো আচ্ছা যে কোনো মতে আঁকছি আর কি। তো ধরো তুমি দাঁড়ায় এখানে হচ্ছে ওই বড় পাথরটাকে, 500 কেজি ওজনের পাথরকে বল প্রয়োগ করতেছো। ধরো হচ্ছে তুমি একটা শুকনা মানুষ, ধরো বেশি বল প্রয়োগ করতে পারতেছো না। তো তোমার কি মনে হয় এই পাথরকে তুমি ইজিলি সরাতে পারবা? সরাতে পারবে না। কেন? এখন একটু কথাটা ঘুরাই বলি। ধরো পাথরটা সেখান থেকে নড়তেই চাচ্ছে না, তুমি নড়াতে চাইতেছো কিন্তু সে নড়তে চাচ্ছে না। এই যে তার যে নড়তে না চাওয়ার প্রবণতা, মানে যে সে যে স্থির অবস্থায় আছে, তার যে স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। অর্থাৎ স্থিতি জড়তা হচ্ছে বস্তুর ওজনের উপর নির্ভর করে, মানে ভরের উপর, সরি ওজন না, ঠিক ভর আর কি। বস্তুর ভরের উপর নির্ভর করে। একটা বস্তুর ভর যত বেশি হয় তার স্থিতি জড়তা তত বেশি হয়। মানে হচ্ছে একটা বস্তু যত ভারী হবে তার স্থির থাকতে চাওয়ার প্রবণতা তত বেশি হবে। ঠিক আছে? তার মানে স্থিতি জড়তা সমানুপাতিক হচ্ছে বস্তুর ভর। আর উদাহরণ দিব? আচ্ছা যাও দিই। ধরো তোমার সামনে তোমার ফ্রেন্ড আছে আর একটা হচ্ছে হাতি আছে।
কাকে বেশি ইজিলি সরাতে পারবা? হাতিরে তো ভুলেও পারতা না, তুমি তো আর বাহুবলী না, তাই না? তো তুমি এসে মানে তোমার বাইরে তোমার বন্ধুরা দিয়ে সরাতে পারবা, অল্প স্বল্প একটা ধাক্কা মারলে সে সরে যাবে জায়গা থেকে, মানে সে গতিশীল হয়ে যাবে। কিন্তু এই হাতিরে তুমি যত বলই প্রয়োগ করো, তোর শুয়ে আছে, ঘুমায় আছে, যত বলই প্রয়োগ করো, তুমি জায়গা থেকে কখনো সরাতে পারবে না। কেন? তার ভর বেশি, তার ওই জায়গায়, তার ওই স্থির যে অবস্থান ছিল বা সে যেই অবস্থানে ছিল তার ওই অবস্থানে থাকার প্রবণতা বেশি। ঠিক আছে? তার মানে কোন একটা বস্তুর ভর যত বাড়বে তার স্থিতি জড়তা তত বেশি হবে। এখন আসে গতি জড়তা। গতি জড়তা হচ্ছে বস্তুর ভরবেগের সমানুপাতিক। ভরবেগের সমানুপাতিক। ভরবেগ জিনিসটা কি, এটা জাস্ট আপাতত একটু মনে রাখো যে ভরবেগ হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। কোনো একটা বস্তুর ভর যদি 2 গ্রাম হয় বা 2 কেজি হয়, আর তার বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ভরবেগ হচ্ছে 4 আর কি, 4 কেজি মিটার পার সেকেন্ড। এটা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? তো গতি জড়তা কি ছিল? একটা গতিশীল বস্তুর গতিশীল হওয়া, গতিশীল থাকার যে প্রবণতা, মানে যেটা ঘুরতেছে তার ঘুরতে থাকার তার একটা প্রবণতা, সে ঘুরতে থাকতে চাইবে। যে ধরো দৌড়তেছিল বা সে গতিশীল ছিল, যেমন হচ্ছে কোনো একটা ধরো বল রোল করতেছে, তার রোল করতে থাকার একটা প্রবণতা থাকবে। এটা হচ্ছে তার মানে গতি জড়তা আর কি। তো ধরো হচ্ছে কোনো একটা কি বলবো, বেশি বড় তো বলা যাবে না, আচ্ছা ধরো সেম জিনিসেরই বস্তুর কথা বলে, ধরো হচ্ছে একটা 5 কেজি ভরের একটা মানে বল আছে বা হচ্ছে কোনো একটা গোলাকার বস্তু আছে, সেটা সামনের দিকে 5 কেজি ভরের একটা গোলাকার বস্তু, সেটা সামনের দিকে হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আবার ধরো একটা 50 কেজি ভরের একটা বস্তু আছে, এটা সামনের দিকে ধরো হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল। ঠিক আছে? একটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু, যেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল, আর একটা 50 কেজি ভরের বস্তু, যেটা হচ্ছে সামনের দিকে ধরো খুবই কম, মানে সেকেন্ডে 0.2 মিটার করে আগাইতেছে, এরকম বেগে গতিশীল। এখন বলো তো, এই দুইটা গতিশীল বস্তুর মধ্যে কার গতিশীল থাকার প্রবণতা বেশি হবে? একদম খুব, এখন তুমি বলে দিতে পারো যে 50 কেজি যে আছে তার বেশি হতে পারে, কিন্তু তা না। এই ক্ষেত্রে হচ্ছে গতি জড়তা বস্তুর ভরবেগের সমানুপাতিক। ঠিক আছে? কারণ হচ্ছে ওই গতি জড়তার ক্ষেত্রে হচ্ছে গতিও একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো তখন হচ্ছে সব ক্ষেত্রে বস্তুটা গতিশীল থাকে, তখন তার যে জড়তার আছে সেটা আমরা মানে পর্যবেক্ষণ করি আর কি। তো সেই ক্ষেত্রে ভরকে আমরা আলাদা হিসেবে রাখতে পারি না, আবার ব্যাগকেও আলাদা আলাদা চিহ্নিত করতে পারি না, সেক্ষেত্রে আমরা ভরবেগ দুটাকে গুণ করে ফেলি। তো যার ভরবেগটা বেশি হবে তার গতি জড়তা বেশি হবে। তাহলে এর ভরবেগ কত? দুইটাকে গুণ করো, 5 আর 3 গুণ করলে 3 × 5 = 15 কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। ঠিক আছে? আবার এই দুটোকে যদি গুণ করি, এর ভরবেগটা কত হবে? 50-এর সাথে যদি 0.2 গুণ করো কত আসে? 50-এর সাথে 0.2 গুণ করো, তাহলে 10 আসে। 10 কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তার মানে হচ্ছে এই দুইটার মধ্যে যে প্রথম বস্তুটা আছে তার গতি জড়তা হচ্ছে সব থেকে বেশি, মানে তার গতিশীল থাকার প্রবণতা সব থেকে বেশি হবে। এটা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো, একটা ভারী বস্তুকে এই অল্প বেগে গতিশীল করে এটা কিছুক্ষণ পরে থেমে যাবে, বেশিক্ষণ সময় লাগে না, কিছুক্ষণ পরে থেমে যাবে। এটা হচ্ছে এই যে তার উপর ঘর্ষণের প্রভাবটা বেশি হবে। কিন্তু ওই সেম ওই ছোট একটা বস্তুই, তার যদিও ওজন বেশি, কিন্তু তাকে যদি বেশি বেগে গতিশীল করতাম, তার ভরবেগটা এখানে যেহেতু বেশি, তার হচ্ছে গতি জড়তা বেশি হবে, মানে সে আরেকটু বেশি এই বড় বস্তুটা থেকে আরেকটু বেশি সামনে গিয়ে থামবে, তার গতিশীল থাকার প্রবণতা একটু বেশি হবে। বুঝা গেছে? আচ্ছা, তো গতি জড়তা হচ্ছে বস্তুর ভরবেগের সমানুপাতিক। যার ভরবেগ যত বেশি হবে বস্তুর, তার হচ্ছে গতি জড়তা তত বেশি, ভরবেগের সমানুপাতিক। ঠিক আছে? এগুলো অবজেক্টিভেও কাজে লাগবে, আবার হচ্ছে সৃজনশীলেও লাগতে পারে, তবে এরকম প্রশ্ন কখনো করেনি, তবু আমি ট্রাই করবো একটা র্যান্ডম প্রশ্ন বানাই তোমাদের দেখাই দিতে। ঠিক আছে? আচ্ছা, গতি জড়তা তো বললাম। তো আমরা এখান থেকে কি কি জানতে পারলাম? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই। জড়তা কি? কোনো বস্তুর গতিশীল বা গতির যে অবস্থা আছে সেই অবস্থাটা ধরে রাখার যে প্রবণতা, মানে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে তার জড়তা। বা জড়তাকে তুমি আরেকটু সুন্দর ভাষায় বলতে পারো যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে জড়তা। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। আর হচ্ছে দুইটা কার কার সমানুপাতিক, এগুলো আমরা হচ্ছে আলোচনা করলাম আর কি। ঠিক আছে? এখন আমরা হচ্ছে কিছু বল নিয়ে একটু আলোচনা করি, মানে বলের প্রকারভেদ নিয়ে একটু বলি। বলের প্রকারভেদ, বলের প্রকারভেদ, প্রকারভেদ তোমাদের বইয়ে হচ্ছে মানে নির্ভরশীলতার উপর ভিত্তি করে, মানে একটা বল আর একটা বলের উপর নির্ভরশীল কিনা তার উপর ভিত্তি করে বলকে হচ্ছে দুই ভাগে ভাগ করছে। একটা তো হচ্ছে মৌলিক বল, আর আরেকটা হচ্ছে লব্ধ বল আর কি। ঠিক আছে? মৌলিক বল আর একটা হচ্ছে লব্ধ বল। তো তোমাদের হচ্ছে মানে বইগুলোতে হচ্ছে মৌলিক বল নিয়ে বেশি আলোচনা করছে, তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো।
তো তবু আমি বলে দিই, বলের হচ্ছে দুই প্রকার দেওয়া আছে। একটা হচ্ছে মৌলিক বল, আর একটা হচ্ছে যৌগিক বল বা লব্ধ বল আর কি, লব্ধ বল বা যৌগিক বল। আচ্ছা সরি, একটু আওয়াজ আসতেছিল তাই একটু পজ করে দিয়েছিলাম আর কি। ঠিক আছে, আবার কন্টিনিউ করি। তো প্রথমে আসো মৌলিক বল নিয়ে আলোচনা করি। মৌলিক বল, মৌলিক বল হচ্ছে মানে হচ্ছে সে একাই একশো আর কি, কিছুটা এরকম ভাবে মনে রাখতে পারো। মৌলিক বল হচ্ছে যে সকল বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ বা রূপান্তর নয়, বা অন্যান্য কোনো বল থেকে সে আসে না, কিন্তু অন্যান্য অনেক ধরনের বল আছে যেগুলো তাদের উপর নির্ভর করে, এটাকে মৌলিক বল বলে। অর্থাৎ মৌলিক বল হচ্ছে, মানে আমি জাস্ট পয়েন্ট আকারে লিখি, যে বল হচ্ছে অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না, অন্যান্য বল হতে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। আবার এই বল হচ্ছে অন্যান্য কোনো বলের কোনো প্রকার রূপ বা রূপান্তর নয়, বলের রূপ নয়, কিন্তু এই বল থেকে অন্যান্য বল তৈরি করা যায়। কিন্তু হচ্ছে অন্যান্য বল, বিশেষ করে আছে কি লব্ধ বলগুলা কি বা যৌগিক বল, এইসব বলের উপর নির্ভরশীল। এসব বলের উপর নির্ভরশীল, তাদেরকে মৌলিক বল বলা হয়। অর্থাৎ এই সকল বল কোনো না কোনো বলের রূপের প্রকাশ আর কি, সহজ কথা। তো মৌলিক বল হচ্ছে 4 ধরনের মৌলিক বল নিয়ে আলোচনা করা হয়েছে। এরা হচ্ছে আবার 4 প্রকার। এগুলো নাম কিছু আছে, নাম শুনছো, কিছু আছে একদম তোমাদের জানা নতুন। ঠিক আছে? তো প্রথম বলটা হচ্ছে মহাকর্ষ বল। এটা তো অবশ্যই নাম শুনছো। বলো তো মহাকর্ষ বল কাকে বলে? এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ হচ্ছে মহাকর্ষ বল। আর এটার একটা সাব কেস আছে, বা হচ্ছে একটা আরেকটা প্রকারভেদ আছে, সাব উদাহরণ যেটাকে বলতে পারে, সাব প্রকারভেদ বা উপ উদাহরণ। সেটা হচ্ছে এই দুটি বস্তুর যদি, মানে যে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করতেছে সেই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, পৃথিবী হলে তাকে আরেকটা নামে ডাকা হয়, তাকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি শুরুর দিকে বলের দুইটা প্রকার বলছিলাম, একটা স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। এখন বলো তো এই যে মহাকর্ষ বল যে দুটো যে কোনো বস্তুর মধ্যে কাজ করতেছে সেটা কি ধরনের বল, স্পর্শ না অস্পর্শ? এটা হচ্ছে একটা অস্পর্শ বল। কারণ হচ্ছে এই বল যখন কাজ করতে পারে, এই বল কার্যকর হওয়ার জন্য হচ্ছে দুটো বস্তুর ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকার কোনো প্রয়োজন নেই। বুঝা গেছে? তো এটা এক ধরনের অস্পর্শ বল। তো মহাকর্ষ বলের কারণে হচ্ছে কয়েকটা ঘটনা ঘটে। এর ফলে একটা তো বুঝতেই পারছো যে মহাবিশ্বের গ্রহ নক্ষত্র বা গ্রহগুলো হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে। একটা হচ্ছে গ্রহ নক্ষত্রের আকর্ষণ বা ঘূর্ণন। আবার এর কারণে হচ্ছে গ্রহ নক্ষত্রগুলা, যেমন হচ্ছে পৃথিবী হচ্ছে গ্রহ আর নক্ষত্র হচ্ছে একটা ধরো সূর্য, তার চারপাশে হচ্ছে ঘুরতে থাকে। গ্রহ নক্ষত্রের আকর্ষণ ও ঘূর্ণন এর কারণেই হয়ে থাকে। বানান হয়েছে কিনা একটু দেখে নিও। আবার হচ্ছে যখন এটা পৃথিবীর মধ্যে কাজ করে সেটাকে আমরা অভিকর্ষ বল বলি। এই অভিকর্ষ বলের কারণে আমরা বস্তুর ওজন অনুভব করি বা বস্তুর ওজন থাকে, বস্তুর ওজন অনুভূত হয়। কোনো কিছু একটা ধরলে তার ওজন আমরা বুঝতে পারি। আবার হচ্ছে পৃথিবীর যত যাবতীয় প্রাণী আছে, পশু পাখি আছে, সবকিছুই হচ্ছে মানে ছিটকে যায় না, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে। সকল প্রাণী ও বস্তু ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে, ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে, সংলগ্ন থাকে, মানে ছিটকে যায় না আর কি, সহজ কথা, ছিটকে পড়ে যায় না। ঠিক আছে? এটা হচ্ছে মহাকর্ষ বল। তোমাদের হচ্ছে মহাকর্ষ বল সম্পর্কে এতটুকুই আলোচনা করা হয়েছে, তো আমি বেশি গভীরে যাব না। তবে হচ্ছে তার আরেকটা কথা আছে, তার পাল্লাটা নিয়ে।
মহাকর্ষের পাল্লা বলতে বোঝায় তার হচ্ছে বিস্তৃতি কতটুকু, মানে হচ্ছে কতটুকু দূর পর্যন্ত মহাকর্ষ বল কাজ করতে পারে। তো মহাকর্ষ বলের পাল্লা তোমরা একটু ধারণা করো তো এটা কত কিলোমিটার হবে? এটা আসলে অসীম। কারণ মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণীয় হচ্ছে মহাকর্ষ বল। তো মহাবিশ্বের হচ্ছে একটা নক্ষত্র থেকে যদি কয়েক আলোকবর্ষ দূরে আরেকটা নক্ষত্র থাকে, তাদের মধ্যে এক ধরনের মহাকর্ষ বল অবশ্যই কাজ করবে। কোনো, তবে সেটা খুবই নগণ্য হবে আর কি, এত বেশি না, খুবই নগণ্য। দূরত্ব যত বাড়তে থাকে মহাকর্ষ বলের মানটা তত কমতে শুরু করে। এটা হচ্ছে আমি সামনে গিয়ে আরো বিস্তৃত করবো, ঠিক আছে? তো মহাকর্ষ বলের বিস্তৃতিটা হচ্ছে হচ্ছে অসীম, মানে অসীম দূরত্ব পর্যন্ত সে কাজ করতে পারে। পরে আসলে 2 নম্বর মৌলিক বল নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, এটি একটু বিশেষ বল, সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। চৌম্বক তাড়িৎ চৌম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? এখানে হচ্ছে 2 ধরনের বল আর কি একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে তড়িৎ বল আর একটা হচ্ছে চৌম্বক বল। ধরো একটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, ধরো একটা দুইটা ম্যাগনেট আছে, পরস্পর মুখোমুখি আছে, মাঝখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তার মধ্য দিয়ে তুমি একটা চার্জকে গতিশীল করলা, তখন ওই চার্জটা যে বলটা অনুভব করবে সেটাকে বলা হয় হচ্ছে তাড়িৎ চৌম্বক বল আর কি। মানে হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইন্টারাকশন ঘটবে, ওই তার মধ্যে তখন যে বলটা কাজ করবে সেটাকে বলা হয় হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। অর্থাৎ দুটো চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে মূলত আমরা তড়িৎ বল বলি, আবার দুটো চৌম্বকের মধ্যে যে আকর্ষণ করে সেটাকে আমরা চৌম্বক বল বলি। তো এই তড়িৎ বল এবং চৌম্বক বল হচ্ছে পরস্পরের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকে। এই জন্যই তড়িৎ বল এবং চৌম্বক বল সংযুক্ত অবস্থায় যে বলটা তৈরি হয় সেটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বক বল। যখন চার্জগুলো গতিশীল হয় তখন আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্র একটা সৃষ্টি হয়। এটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 12 একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার নামটা যদিও ভুলে গেছি, আচ্ছা যাই হোক, চ্যাপ্টার 12 মনে হয়েছিল আর কি। যখন চার্জগুলো গতিশীল হয় তখন হচ্ছে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। পরবর্তীতে ওই চৌম্বক ক্ষেত্রগুলো তড়িৎ ক্ষেত্রের উৎস হিসেবে কাজ করে। তো এই যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রর ইন্টারাকশনের কারণে যখন এটা অপর কোনো একটা বস্তু বা চার্জিত বস্তুর উপর বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বক বল। অর্থাৎ আর কি যেইখানে বা যেই অঞ্চলের মধ্যে হচ্ছে তড়িৎ বল আর চৌম্বক বল একসাথে ক্রিয়াশীল থাকে সেটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বক বল, ঠিক আছে? মানে তড়িৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, সেটা আবার হচ্ছে একটা চৌম্বক বল তৈরি করে। আবার হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আবার একটা মানে তড়িৎ ক্ষেত্র তৈরি করে ফেলে বা তড়িৎ বল তৈরি করে ফেলে। তো এই দুটো ইন্টারাকশনের কারণে আর কি 2 ধরনের বল একসাথে সবসময় কাজ করে, ঠিক আছে? তো তারের চৌম্বক বল হচ্ছে তড়িৎ বল, তড়িৎ ও চৌম্বক, এই 2 বলের সমন্বয়, এই 2 বলের সমন্বয়। মানে একটা গতিশীল চার্জ তার পরিবর্তনশীল গতিশীলতার কারণে পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তড়িৎ ক্ষেত্র তৈরি করে। ওইটা আবার যে কোনো একটা চার্জকে আকর্ষণ করবে তড়িৎ ক্ষেত্রের জন্য, মানে ভিন্নধর্মী চার্জকে। আবার হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হচ্ছে সরি মানে পরিবর্তনশীল এই তড়িৎ ক্ষেত্রের কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, মানে গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়। তখন ওই চৌম্বক ক্ষেত্রের কারণে একটা চৌম্বক বল ওই আবার ওই চার্জের উপর কাজ করবে। মানে একটা গতিশীল চার্জের কারণেই হচ্ছে মূলত এই তারের চৌম্বক বলটা তৈরি হয় আর কি। বা হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা যদি চার্জ গতিশীল হয় তখন তার উপরেও এই বলটা কাজ করে, ঠিক আছে? তো তড়িৎ এবং চৌম্বক বল এই 2 বলের হচ্ছে সমন্বয়টাই হচ্ছে মূলত তারের চৌম্বক বল, বুঝা গেছে? তারের চৌম্বক বলের কারণে হচ্ছে অনেক রাসায়নিক বিক্রিয়াও সংঘটিত হয়। এটা হচ্ছে তোমরা পরবর্তীতে হচ্ছে যখন হায়ার স্টাডিজ করো তখন হচ্ছে জিনিসটা জানতে পারবা। এখন তারের চৌম্বক বলের পাল্লা সম্পর্কে একটু জানি। এটা এখানে বেশি জানার তেমন একটা প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে তড়িৎ এবং চৌম্বক বলের সমন্বয়ে যে বলটা তৈরি হয় সেটাকে বলা হয় তারের চৌম্বক বল। তো এর পাল্লা নিয়ে একটু আলোচনা করি। কেউ ধারণা করতে পারবে এর পাল্লা কতটুকু হবে? মহাকর্ষ মহাকর্ষ বলতে বললাম যে পাল্লা তুলনামূলক কম, এটার পাল্লা কি হবে বলো তো? আইডিয়া করে কেউ? এটারও পাল্লা কিন্তু অসীম, এটার পাল্লাও অসীম, অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। পৃথিবীর নিজস্ব একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো তার এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এক ধরনের চৌম্বক বল, বাহ্যিক বিভিন্ন চৌম্বক ক্ষেত্রের উপর কাজ করে বা বিভিন্ন বস্তু যেগুলোর হচ্ছে চৌম্বক ধর্ম আছে তাদের উপর কাজ করতে থাকে, ঠিক আছে? এখন এর পাল্লা যদিও অসীম, এর তীব্রতাটা কিন্তু হচ্ছে মহাকর্ষ বল থেকে অনেক বেশি। ধরো আমি যদি তীব্রতা নিয়ে বলি, তীব্রতা মানে ওই বলের তীব্রতা, ধরো মহাকর্ষ বলের তীব্রতা যদি বলি মানে আপেক্ষিক তীব্রতা, মহাকর্ষ বলের তীব্রতাকে যদি 1 ধরি তাহলে এর তীব্রতাটা হয় হচ্ছে মানে কয়েক ট্রিলিয়ন হয়ে যায় আর কি, প্রায় 10⁻39 বা 40 এই কাতারে হয়ে যায়। তোমাদের বইয়ে হয়তো 36 গুণ লেখা আছে, তো তোমাদের বইটা রেখে 10⁻36 গুণ, প্রায় 10⁻36 গুণ, ওইটা থেকে এত বেশি আলো চিন্তা করো। অর্থাৎ তারের চৌম্বক বল হচ্ছে মহাকর্ষ বল থেকেও অনেক শক্তিশালী একটা বল। তো পরে আর 2টা ছোট ছোট বল বাকি আছে। একটা তো হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল। আচ্ছা এটার কারণে কি কি হয় আমি তো সেটা বলি নাই, ওটা একটু বলে দিই আমি। তো তাড়িৎ চৌম্বকীয় বলের কারণে হচ্ছে
তাড়িৎচুম্বকীয় বল মূলত হচ্ছে পরমাণুর অনুগঠনে ব্যবহৃত হয় বা পরমাণু অনুগঠনে কাজ করে, পরমাণু ও অনুগঠনে কাজ করে, অনুগঠনে কাজ করে। এগুলো হচ্ছে অবজেক্টিভ যেন লাগতে পারে, একটু পরে রাখো। তো 3 নাম্বারটা হচ্ছে সবল নিউক্লিয়, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো পরমাণু নিউক্লিয়াসে যে নিউক্লিয়ন গুলো আছে, মানে যে প্রোটন নিউট্রন আছে, তাদের মধ্যে যে প্রবল আকর্ষণ বলটা কাজ করে সেটাকে বলা হয় নিউক্লিয়ন বল। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে যে প্রোটন ও নিউট্রন আছে, মানে নিউক্লিয়াসের মধ্যবর্তী যে কণাগুলো আছে আর কি, প্রোটন ও নিউট্রনের মধ্যবর্তী মধ্যবর্তী যে প্রবল বা সবল, মানে প্রবল আকর্ষণ বল আছে, যে প্রবল আকর্ষণ বল, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন প্রশ্ন হতে পারে এই দুটার মধ্যে তো কোনো চার্জ নাই, তাহলে এটা আসলে কিভাবে হইতেছে? এখন তোমার একটু চিন্তা করতে হবে, একটা জিনিসকে যদি একটা জায়গায় আবদ্ধ রাখতে হয়, অবশ্যই কোনো না কোনো ধরনের তার মধ্যে বল কাজ করতে হয়। যেমন হচ্ছে দুইটা জিনিস যদি ভাঙা যায়, আমরা কি করি? সুপার গ্লুতে লাগানোর চেষ্টা করি। তো সুপার গ্লুটা হচ্ছে দুইটার মধ্যবর্তী কানেক্টিং ফোর্স হিসেবে কাজ করে, দুইটাকে এক জায়গায় জোড়া রাখে। তো অবশ্যই নিউক্লিয়াসে যে নিউক্লিয়ন আর প্রোটন নিউট্রনগুলো আছে, তাদের মধ্যবর্তী এক জায়গায় যে স্থির আছে, স্থির থাকার জন্য অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো ধরনের বল কাজ করতে হয়। এটাকে বলা হয় হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল বিজ্ঞানীরা ধারণা করেন যে, মানে ম্যাসন নামক এক ধরনের কণ আছে, যে কণার বিনিময়ের কারণে হচ্ছে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বিনিময়ের কারণে হচ্ছে এই বলটা হচ্ছে কার্যকর থাকে। মানে এটা কোনো চার্জিত বল না, এমন না যে হচ্ছে দুইটা চার্জ আছে তাদের মধ্যে হচ্ছে ইলেকট্রিক ফোর্স কাজ করতেছে, এমন না। কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট বলে প্রোটন প্রোটনের মধ্যে হচ্ছে বিকর্ষণ বল ক্রিয়া করে, ফলে হচ্ছে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার কথা। কিন্তু প্রোটন নিউট্রন আবার নিউট্রন নিউট্রন জোড়ের মধ্যে হচ্ছে যে আকর্ষণ বল কাজ করে, তাই বিকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। প্রোটন নিউট্রনের মধ্যে মহাকর্ষ বলও আবার কাজ করে, কিন্তু শক্তিশালী নিউক্লিয় বলের তুলনায় তা খুবই নগণ্য হয়। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, কারণ ডিস্টেন্স যত কম হয় সেটা হচ্ছে তার আকর্ষণ বলটা বেশি হয়। তবে মহাকর্ষ বল আর হচ্ছে সবল নিউক্লিয় বলের মধ্যে তফাৎ হচ্ছে, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, তো মহাবিশ্বের মধ্যে তো প্রোটন নিউট্রন আছে, তো কাজ করবে ঠিক আছে, কিন্তু তার তীব্রতা খুব কম ছিল। কিন্তু সবল নিউক্লিয় বল হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে যে মেসন নামক এক ধরনের বিনিময়কারী কণা আছে, যার কারণে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণটা কাজ করে, এবং এই আকর্ষণের তীব্রতাটা হচ্ছে মহাকর্ষ বল থেকে অনেক শক্তিশালী হয়। ঠিক আছে? তো নিউট্রনের মধ্যে যে আকর্ষণগুলো আছে, মানে নিউক্লিয়াসে যে নিউক্লিয়নগুলো আছে, তাদের মধ্যবর্তী যে আকর্ষণগুলো আছে, সেই আকর্ষণগুলো হচ্ছে মহাকর্ষ বল থেকে শক্তিশালী হওয়ার কারণে ওইটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে? এখন এই যে কিছুক্ষণ আগে বললাম যে ভিতরে তো প্রোটন আছে, এখন একটা হচ্ছে প্রোটন চার্জযুক্ত, পজিটিভ চার্জযুক্ত, কিন্তু নিউট্রনে কিন্তু কোনো চার্জ নাই। তো এই যে প্রোটন প্রোটনের যে বিকর্ষণ হইতে পারে, কিন্তু তাদের মধ্যে যে বিকর্ষণ আছে, মানে সমধর্মী চার্জের মধ্যে যে বিকর্ষণগুলো আছে, সেই বিকর্ষণের তুলনায় তাদের মধ্যবর্তী যে সবল নিউক্লিয় বল আছে সেটা অতিরিক্ত তীব্র। প্রায় হচ্ছে, ধরো তুমি যদি ওই যে কিছুক্ষণ আগে মহাকর্ষ বলের তীব্রতাকে 1 ধরছি না, তো তার সাপেক্ষে যদি সবল নিউক্লিয় বলের তীব্রতাটা বলি, তার তীব্রতাটা প্রায় 10⁻41 গুণ বা 10⁻42 গুণ এমন হয়ে থাকে, এত তীব্র হয়ে থাকে। ঠিক আছে? এই বল প্রোটন প্রোটন বিকর্ষণ থেকে অনেক শক্তিশালী। প্রোটন প্রোটন বিকর্ষণ বল থেকেও হতেও শক্তিশালী। এর কাজ কি? সবল নিউক্লিয় বল কি করে? সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়নগুলোকে নিউক্লিয়াসে আবদ্ধ রাখে। নিউক্লিয়নকে, নিউক্লিয়ন বলতে প্রোটন আর নিউট্রনকে বোঝায়, নিউক্লিয়াসে আবদ্ধ রাখে, আবদ্ধ রাখে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো এর পাল্লা কতটুকু হবে, মানে কতটুকু দূরে কাজ করবে? এটার পাল্লা কিন্তু মানে সারপ্রাইজিংলি আর কি মহাকর্ষ বল থেকে অনেক কম, অনেক বলতে অনেক কম। এটা খুবই অল্প দূরত্বে কাজ করে, এটার পাল্লা হচ্ছে প্রায় 10⁻15 মিটার, খুবই অল্প দূরত্বে কাজ করে, বেশি দূরত্বে এটা কখনোই কাজ করে না। এই কারণে হচ্ছে নিউট্রন প্রোটনগুলো খুব কাছাকাছি থাকে, এই ডিস্টেন্স থেকে একটু বেশি দূরত্বে গেলে হচ্ছে নিউক্লিয়াসটা একদম ভেঙে আলাদা হয়ে যায়। ঠিক আছে? নিউক্লিয়াসটাই একদম চেঞ্জ হয়ে যায়, এবং এটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল। এই বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এই যে 4 ধরনের মৌলিক বল আমরা পড়বো না, তার মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, সবচেয়ে শক্তিশালী বল। আমার তার আগে আরেকটা বলা উচিত ছিল, উল্টা হয়ে গেছে, যদি আছে অসুবিধা নাই। এর তীব্রতাটা হচ্ছে, যদি আমি মহাকর্ষ বলের সাপেক্ষে হিসাব করি, তাহলে প্রায় 10⁻41 বা 10⁻42 গুণ। একটু মুখস্থ, এই জিনিসটা মুখস্থ রাখা দরকার নেই, তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আর কি।
তো লাস্ট আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল এটাও হচ্ছে নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে, তবে এই স্পেসিফিক বলটা হচ্ছে যেগুলো তোমরা হচ্ছে তেজস্ক্রিয় যে পরমাণুগুলো আছে, তেজস্ক্রিয় পরমাণুগুলোর মধ্যে বেশি কাজ করে। তেজস্ক্রিয় পরমাণুতে মানে রেডিও অ্যাক্টিভ যে পরমাণু আছে তাদের বেশি কাজ করে, পরমাণুতে কাজ করে, বেশি কাজ করে আর কি। কেনই তাদের ক্ষেত্রে মানে যে নিউক্লিয়ন বলটা আছে সেটাকে আমরা দুর্বল নিউক্লিয় বল কেন বললাম, তার মেন কারণ হচ্ছে আস্তে আস্তে 81, 82 বা 83 হয়তো এরকমই ছিল যতটুকু মনে আছে আর কি। এরপরে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি ভারী হয় আর কি। ভিতরে নিউট্রন প্রোটন হচ্ছে সংখ্যা অতিরিক্ত বেশি হয়, যার কারণে তাদের যে মধ্যবর্তী আকর্ষণটা আছে এই আকর্ষণটা হচ্ছে তাদেরকে হচ্ছে ওই জায়গায় আবদ্ধ রাখতে পারে না, তুলনামূলক বিবর্ষণটা বেশি হয়ে যায়। তো ওই একটা কারণেই হচ্ছে ওই নিউক্লিয়াসগুলো আস্তে আস্তে নিউক্লিয়নগুলো আস্তে আস্তে নিউক্লিয়াসের ভিতর থেকে হচ্ছে দূরে সরতে শুরু করে বা ভেঙে আলাদা হয়ে যায়। তাদেরকে ওই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আবদ্ধ রাখতে পারে না। যে নিউক্লিয় বলটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়নগুলোকে আবদ্ধ রাখতে পারে না, যার কারণে তারা পরস্পর থেকে হচ্ছে দূরে সরে যেতে শুরু করে, নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং একটা মানে হচ্ছে নিজস্ব একটা হচ্ছে পারমাণবিক সংখ্যার নিউক্লিয়াস বা একটা কিছু নির্দিষ্ট প্রোটনের নিউক্লিয়াস ভেঙে হচ্ছে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিবর্তন হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে সবল নিউক্লিয় বল কাজ করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে সেই বলের নাম দেওয়া হয় দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, এগুলো তেজস্ক্রিয় পরমাণুতে কাজ করে এবং তেজস্ক্রিয় পরমাণুগুলো হচ্ছে কিছু রশ্মি বিচ্ছুরণ করে। তো এইদের কারণে হচ্ছে তেজস্ক্রিয় বিচ্ছুরণের জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মূলত হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী থাকে, বিটা ক্ষয়ের জন্য বা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণের জন্য দায়ী, তেজস্ক্রিয় বিকিরণের জন্য তারা দায়ী থাকে, বিকিরণ এই জন্য হচ্ছে তারা দায়ী থাকে দুর্বল নিউক্লিয় বল আর কি। ঠিক আছে, এখন দুর্বল নিউক্লিয় বলের তীব্রতার যদি পাল্লা নিয়ে আলোচনা করি, প্রথমে পাল্লা নিয়ে বলি। এর পাল্লাটা হচ্ছে প্রায় সবল নিউক্লিয় বলেরই কাতারে, তবে তার থেকে একটু কম আর কি, প্রায় 10⁻⁶ মিটার, একটু কম আর কি। আচ্ছা, এত পাল্লা এবং এর তীব্রতাটা কিন্তু আবার মহাকর্ষ বল থেকে বেশি, কিন্তু দুর্বল নিউক্লিয় বল থেকে আবার কম। এর পাল্লাটা হচ্ছে প্রায় 10⁻39 বা 10⁻40 গুণ এরকম হয়ে থাকে মহাকর্ষ বলের সাপেক্ষে যদি চিন্তা করি। ঠিক আছে, এখন বিজ্ঞানীরা হচ্ছে এই 4 ধরনের মৌলিক বল আবিষ্কার করার পরও হচ্ছে তারা স্থির থাকে নাই। তারা হচ্ছে এই স্পেকুলেশনটা করছে যে এই 4টা বলকে হচ্ছে একটা বলে একীভূত করা যায়, যেটাকে বলা হয় বলের একীভূতকরণ বা ইউনিফিকেশন অফ ফোর্সেস। তো বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যে এই 4টি বল, টপিক নাম বলি আর কি, বলের একীভূতকরণ। এগুলো তোমাদের বইয়ে এত বিস্তৃত আলোচনা করে, তো আমি জাস্ট হালকা হালকা বলবো আর কি। বলের একীভূতকরণ, বলের একীভূতকরণ। তো বিজ্ঞানীদের ধারণা যে 4টি মৌলিক বল একটি মাত্র বলেরই আসলে ভিন্ন ভিন্ন বলের রূপ আর কি, ভিন্ন ভিন্ন বলের বহিঃপ্রকাশ। মানে 4টা বলে মূলত একটা বলেরই ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশ, অর্থাৎ মহাবিশ্বে প্রকৃতপক্ষে একটা মাত্র বলই আছে, তাদেরই ধারণা। তো 4টি মৌলিক বলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই বলের এই একীভূতকরণের জন্য লন্ডনের একজন মানে কয়েকজন অধ্যাপক আর কি, ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক আব্দুস সালাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিভেন ওয়াইনবার্গ এবং হচ্ছে শেলডন লি গ্ল্যাসহাউ, নামটা কি জানেন, গ্ল্যাসহাউ নাস্টিক গ্ল্যাসও ছিল আর কি, গ্ল্যাসও ছিল। এই নামক 3জন বিজ্ঞানী তাদের দীর্ঘদিনের গবেষণার কারণে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দুর্বল নিউক্লিয় বল এবং হচ্ছে তাড়িৎ চৌম্বক বল মূলত প্রকৃতপক্ষে একই বল আর কি। তারা হচ্ছে প্রমাণ করেন যে দুর্বল নিউক্লিয় বল ও তাড়িৎ চৌম্বক বল মূলত একই, মূলা বানানো হয়েছে না, মূলত একই। এই বল হচ্ছে এই একীভূতকরণ বলকে হচ্ছে তার নাম মানে এই তত্ত্বটাকে কি নাম দেওয়া হয়েছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। এবং এই একীভূত যে বল আছে সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার উইক ফোর্স আর কি। ঠিক আছে, তোমাদের বই হচ্ছে একটা ছোট করে একটা ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে, মানে নিউক্লিয়ার না, ঠিক ইলেকট্রো উইক ফোর্স একই, যেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স। বাংলা ইংলিশ লিখে দিই, বাংলিশ লাগাই দিছে আর কি, ইলেকট্রো উইক ফোর্স। তার মানে হচ্ছে 4টে যে মৌলিক বল ছিল সেটাকে এখন 3টা বলে হচ্ছে কনভার্ট করা হয়েছে আর কি, ইলেকট্রো উইক ফোর্স। তোমরা এতটুকু ধারণা থাকলে চলে আর কি, ওই বিজ্ঞানী টিজ্ঞানী নাম তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, এগুলো তোমাদের অবজেক্টিভে কাজে লাগবে। এখন আরো 2টা টপিক নিয়ে একটু আলোচনা করি। বলের তো প্রকারভেদ, এটা আমরা মৌলিক বল দেখলাম তাই না। লব্ধ বল কি? লব্ধ বল হচ্ছে মূলত একাধিক বল সম্মিলিত প্রভাব, সহজ কথা কি লব্ধি বল যেটাকে বলে।
আমি একদম সহজ করে বলি লব্ধ বলটা জিনিসটা কি। ধরো হচ্ছে কোনো একটা বক্স আছে, 4-5 কেজি ওজন একটা বক্স আছে, চারপাশে হচ্ছে দড়ি দিয়ে লাগানো। তো দড়িটা হচ্ছে একেকটাকে এক এক অ্যাঙ্গেলে টানতেছে। ধরো এটাকে F1 বলে টানতেছে, এটাকে F2 বলে টানতেছে, এটাকে F3 বলে টানতেছে, এটাকে F4 বলে টানতেছে, একেকটাকে এক এক দিকে টানতেছে। তো এখন তো এমন না, ধরো হচ্ছে বক্সটা ইনডিস্ট্রাক্টেবল, মানে ভাঙতো না বা ছিঁড়তো না। তো চারদিকে টানলে এটা কি চারদিকে যাওয়া শুরু করবে? এমন কিন্তু হয় না, এটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে যায়। ধরো হচ্ছে এই চারটা পোলের সম্মিলিত প্রভাবে সে এই দিকে যাওয়া শুরু করলো, এটা হচ্ছে তার ফোর্সটা। ঠিক আছে? তার লোভ মানে সে হচ্ছে লব্ধি, তার মানে হচ্ছে সম্মিলিত প্রভাবটা এদিকে কাজ করতেছে। এই ফোর্সটাকে বলা হয় লব্ধ বা লব্ধি বল। লব্ধি বল মানে হচ্ছে একাধিক বলে যে সম্মিলিত রূপ বা সম্মিলিত যে প্রভাবটা আছে, যেটা হচ্ছে এই লাল কালারের এফ ফোর্সটা, সেটাকে বলা হয় লব্ধ বা লব্ধি বল। মানে একাধিক বলে সম্মিলিত প্রভাব, সহজ কথা। এখন এখান থেকে হচ্ছে একটা বিশেষ ধরনের লব্ধি বল সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে সাম্য বল। সাম্য বা সাম্যতা ও সাম্যতাবিহীন বল। সাম্যতা বিহীন বল। বিহীন বল। চারপাশ থেকে একটু আওয়াজ আসতেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সাম্য বল হচ্ছে একাধিক বল যখন মানে হচ্ছে বল প্রয়োগের কারণেও ওই বস্তুর হচ্ছে জায়গা মতো স্থির থাকে, মানে তার কোনো হচ্ছে লব্ধি কোনো ত্বরণ থাকে না। একটু আওয়াজ আসতেছিল আর কি, বারবার আমার একটু পজ করতে হচ্ছে। তো সাম্য বল হচ্ছে যে বল প্রয়োগের ফলে, আমি যদি একদম সহজ কথা বলি, যে বল প্রয়োগের ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। এখন ত্বরণ কই থেকে আসলো? অতক্ষণ তো বল নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? বা বস্তুর অবস্থানের কোনো চেঞ্জ হয় না, বা অবস্থার গতির অবস্থার চেঞ্জ হয় না। বস্তুর গতির অবস্থা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না। তোমরা দেখো পরিবর্তন হয় না, ঠিক আছে? চেঞ্জ হয় না আর কি, সহজ কথা। তো এখানে ত্বরণ করতে গিয়ে আসলো, আমরা একদম শুরুর দিকে পড়ছিলাম যে বল কি করে, স্থির বস্তুকে গতিশীল করে। যেটা ধরো আদিবেগ শূন্য ছিল, কিছুক্ষণ পর ধরো তার উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ কারণে তার গতিটা চেঞ্জ হয়ে ধরো ভি হয়ে গেল 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে? এটা কি ব্যাগের পরিবর্তন হয়েছে না? ধরো টাইম লাগলো, তার মধ্যে হচ্ছে 2 সেকেন্ড সময় লাগলো, এই 2 সেকেন্ড সময় তার ব্যাগটা এরকম চেঞ্জ হলো। তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে কি পড়ে আসছিলাম, যে কোনো এক সময়ের সাথে বস্তুর গতির পরিবর্তনের যে হার, সেটাকে আমরা ত্বরণ বলি। তাহলে এখানে দেখো তো সময়ের সাথে কি তার গতি পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়েছে। তার মানে অবশ্যই এখানে একটা ত্বরণ কাজ করতেছে, এবং ত্বরণ হচ্ছে বলটা যেদিকে প্রয়োগ করছি ত্বরণটা সেদিকেই কাজ করতেছে, মানে ব্যাগের যে পরিবর্তনটা হয়েছে সেদিকে কাজ করতেছে প্রকৃতপক্ষে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ত্বরণ বলে। তো সাম্য বল হচ্ছে যে বল প্রয়োগের ফলে বস্তুর ত্বরণ থাকে না বা বস্তুর গতির কোনো অবস্থা পরিবর্তন চেঞ্জ হয় না। ধরো অনেক ভারী একটা বস্তু আছে, বা ভারী একটা ধরো পাথরই নিলাম, ভারী একটা বোল্ডার নিলাম। তো ধরো হচ্ছে এটাকে রশি দ্বারা বাঁধলাম, একজন এদিকে টানতেছে, রশি দ্বারা বাঁধলাম, একজন এদিকে টানতেছে, রশি দ্বারা বাঁধলাম, একজন এদিকে টানতেছে। ধরো তিনজন, তোমরা হচ্ছে তিনজন ফ্রেন্ড আছে, তিনজন ফ্রেন্ড হচ্ছে এটাকে টানতেছে সুন্দর করে, এই একই। এই যে ধরো টানছি, ধরে টানতেছি, ধরে টানতেছি, সেও আছে। এটাকে একটু উপর রাখতে হবে, টাইম আছে, টাইম লিখে খরচ করে তোমরা একটু স্কিপ করো। টানতেছি, এদিকেও আছে, এও টানতেছে, তিনজনে হচ্ছে এদিকে টান দিতেছ। কিন্তু সে হচ্ছে নাছর বান্দা, 600 কেজি ওজনের একটা পাথর, ভুলেও কি নড়াতে পারবা? ভুলে নড়াতে পারবা না। স্পেসিফাইড কিছু হচ্ছে যন্ত্র লাগবে, তাছাড়া হচ্ছে এটাকে নড়ানোর কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? তো এখানে দেখো, তুমি হচ্ছে এই বস্তুর উপর হচ্ছে একাধিক বল প্রয়োগ করতেছো, কিন্তু তার উপর কোনো লব্ধি বল কাজ করতেছে না, মানে তার গতির কোনো চেঞ্জ হইতেছে না। তো এই তিনটা বলই হচ্ছে, তার তিনটা বল প্রয়োগের কারণে তার লব্ধি কোনো বল কাজ করতেছে না, তো এটা হচ্ছে সাম্যাবস্থায় আছে। তবে এখানে একটু কথাটা ভুল আছে, আমার কথার মধ্যে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে তার লব্ধি বল নাই, সেটা হচ্ছে মানে বলের কোনো প্রভাব নাই। এটাকে একভাবে বলতে পারো যে তিনটা বল হচ্ছে ওই বস্তুটার সাথে সাম্যাবস্থায় আছে, মানে বল প্রয়োগ করতেছি, কিন্তু হচ্ছে সেটা হচ্ছে মানে সে সাম্যাবস্থায় আছে, মানে বল মানে হচ্ছে পাথরটা নিজস্ব সাম্যাবস্থা আছে, কিন্তু বলগুলা পরস্পরের সাথে সাম্যাবস্থা আছে এটা বলা যাইতেছে না। তো এটাকে যদি এখানে হচ্ছে বলগুলা সাম্যাবস্থায় আছে কিনা বলা যায় না, বল সাম্যাবস্থায় আছে কিনা বলা যায় না। তবে ধরো হচ্ছে এরকম যদি ঘটনা ঘটে যে
এই বস্তুটাকে ধরো হচ্ছে এদিকে একটু দড়ি দিয়ে টানছে, এদিকে একটু দড়ি দিয়ে টানছে, বা তার ওজন নিচের দিকে কাজ করতেছে। তো বস্তু নিজের ওজনের বিরুদ্ধে ধরো হচ্ছে দুইটা বল কাজ করতেছে। এখন কিছুটা ওইটার মতো আর কি, ওইটাকেও বলতে পারো যে বস্তুটা হচ্ছে পুরো সিস্টেমটাই সাম্যাবস্থা আছে, এটাও কিন্তু সিস্টেমের সাম্যাবস্থা আছে। ধরো হচ্ছে বস্তু এক জায়গায় স্থির আছে, আগেরটাও একই ঘটনা, এক জায়গায় স্থির আছে। মানে সহজ কথা, ওটাকে আমি মুছে দিই, আমার কথায় বারবার ভুল হচ্ছে, তার জন্য দুঃখিত। তো এখানেও দেখো এই বস্তুর নিজস্ব ওজন আছে, ওজনটা ধরো এটাকে ঝুলাই রাখছি উপরে, নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে ওই বাকি দুইটা বল যে F1 F2 বল আছে সেটা হচ্ছে ওই ওজনটাকে ধরে রাখছে। অর্থাৎ যদি ভেক্টর আকারে লেখায় যে F1 প্লাস F2, এই ভেক্টর রূপটা হচ্ছে ওই W ভেক্টরের সমান। মানে ওজনের যে ক্রিয়াটা আছে যেটা নিচে কাজ করতেছে সেটাকে হচ্ছে F1 আর F2 উপরের দিকে তার বিপরীত দিকে প্রয়োগ করে সেটাকে হচ্ছে নাকচ করে দিতেছে আর কি, মানে তাকে নড়তে দিতেছে না, মানে সাম্যাবস্থা আছে, এখানে কোনো ত্বরণ কাজ করতেছে না। তো এই ধরনের বলকে বলা হয় সাম্য বল, বা এই ধরনের অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। মানে সহজ কথা, ওই ক্ষেত্রে হচ্ছে যেটা স্থির ছিল, তিন দিকে তুমি বল প্রয়োগ করতেছো, কিন্তু এটা হচ্ছে তিনটা বলের কোনো প্রভাব তার উপর কাজ করতেছে না। মানে হচ্ছে তিনটা বলের সাথে হচ্ছে পাতাটা সাম্যাবস্থায় আছে, ওইটাকেও সাম্য বল বলা যায়। আবার এটার ক্ষেত্রে হচ্ছে ওজন নিচে কাজ করতেছে, আবার দুইটা বল তার বিপরীতে গিয়ে কাজ করতেছে। তো এই ওজনের বিপরীতে হচ্ছে বলগুলো প্রয়োগ করে ওজনের প্রভাবকে নাকচ করে দিচ্ছে। তো এটাকেও তোমরা হচ্ছে সাম্য বল বলতে পারো, ঠিক আছে। ওইটাকে সাম্য বল কিভাবে বলা যায় আমি বলি। তার ওজনের কারণে হচ্ছে তার একটা ঘর্ষণ কাজ করতেছে, যেটাকে বলে স্থিতি ঘর্ষণ। ওইটা হচ্ছে তার উল্টা দিকে কাজ করতেছে, গতির উল্টা দিকে কাজ করে। ধরো এইদিকে হচ্ছে স্থিতি ঘর্ষণটা কাজ করতেছে, এইদিকে হচ্ছে স্থিতি ঘর্ষণ স্মল এফ কাজ করতেছে, ঘর্ষণ বল। তো তুমি বল প্রয়োগ করতেছো, কিন্তু তোমার বলের বিরোধী হচ্ছে ঘর্ষণ বল কাজ করতেছে, অর্থাৎ তোমার বল এবং ঘর্ষণ বলগুলো পরস্পরের সাথে সাম্যাবস্থা তৈরি হয়ে গেছে, এটাও হচ্ছে সাম্য বল তৈরি করে। ঠিক আছে, এখন ঠিক আছে, যুক্তি মিলছে। আবার এই ক্ষেত্রে হচ্ছে সাম্যাবস্থায় আছে। তো সাম্য বল বলতে বোঝা যাচ্ছে একাধিক বলের ক্রিয়ায় হচ্ছে একটা বস্তু যদি জায়গা মতো স্থির থাকে আর কি, সহজ কথায়, যে তার কোনো নিজস্ব কোনো লব্ধি বল না থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সাম্য বল। ঠিক আছে। আর অসাম্য বল হচ্ছে ধরো বল প্রয়োগ করছি, অসাম্য বা সাম্যতাহীন বল, সরি, অসাম্য বা সাম্যতা, বানান হয়েছে কিনা, না হয় বিহীন বল। এদের হচ্ছে একাধিক বল ক্রিয়া করবে, কিন্তু হচ্ছে তখন আর বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না, তার একটা লব্ধি ত্বরণ বা লব্ধি বেগ থাকবে। যেমন হচ্ছে এই বস্তুটাকে হচ্ছে তিন দিকে টানতেছি, তিন দিকে বল প্রয়োগ করতেছি, ধরো এরকম বল প্রয়োগ করছি। হ্যাঁ ঠিক আছে, তার উপর ঘর্ষণও কাজ করতেছে উল্টা দিকে, এটা হচ্ছে ঘর্ষণ কাজ করতেছে। কিন্তু দেখা গেল যে এই বলগুলো প্রয়োগের কারণে বস্তুটা সামনের দিকে, মানে যেদিকে তিনটা বল বেশি প্রয়োগ করা হয়েছিল সামনের দিকে হচ্ছে এফ বলে চলা শুরু করলো, এফ বল এবং এ ত্বরণে সামনের দিকে যাওয়া শুরু করলো। তখন এটাকে বলা হয় হচ্ছে অসাম্য বল। মানে তিন চারটা বল পরস্পরের সাথে হচ্ছে সাম্যাবস্থায় আসে নাই, একটার একটা প্রভাবকে নাকচ করে নাই। কোনো একটা নির্দিষ্ট দিকে হচ্ছে বলের একটা প্রভাব আছে, ওই বলের প্রভাবের কারণে বস্তুটা ওই দিকে গতিশীল হওয়া শুরু করছে। এই ধরনের বলকে বলা হয় সাম্যতাবিহীন বল। এগুলো জাস্ট তোমাদের এই কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা থাকলে চলে আর কি। তোমাকে যদি আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ধরো এখানে একটা বস্তু আছে, এদিকে তুমি হচ্ছে একটা নিজস্ব F1 বলে টানতেছো, এদিকে আরেকজন F2 বলে টানতেছে। ধরো F1 আর F2 পরস্পর সমান, কি হবে? এই ক্ষেত্রে দেখা যাবে যে F1 আর F2 পরস্পরের প্রভাবকে নাকচ করে দিছে, উল্টা দিকে কাজ করতেছে। এই একটা স্পেসিফিক কারণেই হচ্ছে এই জিনিসটা হচ্ছে তখন সাম্য বল হয়ে গেছে, তাদের এটা সাম্য বলের উদাহরণ। ঠিক আছে, তো এগুলো গেল সাম্য বল। তো এখন আসলে হচ্ছে আরেকটা ছোট টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ একদম যদি সংজ্ঞাটা বলি, পুরো সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। ভর ও বেগের গুণফল, সেটা হচ্ছে ওই বস্তুর ভরবেগ। ঠিক আছে। তো ভরবেগকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। পি কষ্ট হচ্ছে কোনো বস্তু যদি ভর এম হয় এবং তার বেগ ভি হয়, তাহলে ভরবেগ হচ্ছে এম ভি। ঠিক আছে, যেখানে হচ্ছে পি একটা ভেক্টর রাশি, পি হচ্ছে পি ভেক্টর, এবং এর ভেক্টর রূপটা হচ্ছে এখানে দেখো, পি নিজস্ব পি হচ্ছে একটা ভেক্টর রাশি, এম তো হচ্ছে স্কেলার রাশি ভর, আর ভি হচ্ছে এখানে ভেক্টর। তাহলে হচ্ছে পি এর দিক বা হচ্ছে যে ভরবেগ আছে, ভরবেগের দিকটা হচ্ছে ওই বস্তুর যে বেগ যেদিকে ছিল সেদিকে। অর্থাৎ ভরবেগের দিক, শুধু ভরবেগ আর কি, ভরবেগের পরিবর্তন না কিন্তু, ভরবেগের দিক বস্তুর বেগের দিকে, বেগের দিকে। এর ভেক্টর রূপটা যদি আমি লিখি, ভেক্টর রূপ পি ভেক্টর ইকুয়ালস টু
এম ইন্টু ভি ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি। একক যদি বলি, যেহেতু ভর এবং বেগ গুণ আছে, তাহলে ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা হচ্ছে এসআই একক, ঠিক আছে, আন্তর্জাতিক একক আর কি। তুমি যদি হচ্ছে এটাকে সিজিএস এককে নাও, সিজিএস এককে নাও, তাহলে ভরের একক কি? গ্রাম, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই ইউনিটে যদি নাও তাহলে ভরের একক হচ্ছে গ্রাম, দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স ওয়ান, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এর যদি মাত্রা নিয়ে বিশ্লেষণ করি, তো ভরের মাত্রা হচ্ছে এম, এখানে কেজির পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এম এর পাওয়ার ওয়ান। পরে হচ্ছে দৈর্ঘ্যের হচ্ছে মিটার, এক মিটারের মাত্রা হচ্ছে এল, এল এর পাওয়ার হচ্ছে ওয়ান, এম এর পাওয়ার ওয়ান, তাহলে এল এর পাওয়ার ওয়ান লেখার দরকার নেই। সময়ের মাত্রা হচ্ছে টি, টি এর পাওয়ার হচ্ছে, এখানে সেকেন্ডের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে সময়ের পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে তার মাত্রা। তো এটা ছিল ভরবেগ নিয়ে। এখন ভরবেগের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর আদি ভর মানে শেষ ভরবেগ এবং আদি ভরবেগের যে পার্থক্য আছে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে যদি আমি ডেল পি দ্বারা প্রকাশ করি, তাহলে ডেল পি কস্ট হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান। আমি যদি এটাকে ভেক্টর আকারে লিখে দিই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় আর কি, যেখানে পি টু হচ্ছে শেষ ভরবেগ, আর পি ওয়ান হচ্ছে আদি ভরবেগ, আদি ভরবেগ। ভরবেগের যদি পরিবর্তন হয় অবশ্যই বুঝে নিবা ওই ক্ষেত্রে বল প্রযুক্ত হয়েছে, এক্ষেত্রে বল প্রযুক্ত হয়েছে, ঠিক আছে? তো আজকে মেইন টপিকগুলো এই পর্যন্ত ছিল। আসলে হচ্ছে ভরবেগ আর ভরবেগের পরিবর্তন রিলেটেড এক দুটো একটু ম্যাথ করে। প্রথমে ধরো একটা ইজি ম্যাথ নিই। কোনো বস্তুর ভর 4 কেজি, তার বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে তার ভরবেগ কত? ইজি কোয়েশ্চেন, ওইগুলো অবজেক্টিভে আসে বেশি। ভরবেগ কত? ভরবেগ কত? উত্তর হচ্ছে ভরবেগ পি ইকুয়ালস হচ্ছে এম ভি, তাহলে এম হচ্ছে 4 কেজি আর ভি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে 3 4 12 কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা আমার আনসার। ইজি কোয়েশ্চেন। 2 নাম্বার, ধরো এখন একটু ভরবেগের পরিবর্তন নিয়ে আলোচনা করি। কোনো বস্তুর ভর ধরো হচ্ছে এম কেজি, আচ্ছা এভাবে না দিয়ে একটা সংখ্যা দিয়ে লিখি। কোনো বস্তুর ভর হচ্ছে ধরো 3 কেজি, তার আদিবেগ ছিল হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর তার উপর বল প্রয়োগ করায় বস্তুটি আদিবেগের উল্টা দিকে আদি বেগের, আচ্ছা আমি দুটো কোয়েশ্চেন দিই। যদি আদি বেগের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, তবে ভরবেগের পরিবর্তন কত? আর যদি বল প্রয়োগের পরে বস্তুটি আদিবেগের উল্টো দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, তখন ভরবেগের পরিবর্তন কত? এটা আমরা দেখব, পরিবর্তন কত। তো চলো প্রথমটার উত্তর লিখি। এই সকল ক্ষেত্রে মানে ভরবেগের পরিবর্তন ক্ষেত্রে কিন্তু ব্যাগটা বারবার চেঞ্জ হয়, এমনকি ব্যাগের দিকও চেঞ্জ হয়। যেমন প্রথম ম্যাথে হচ্ছে ব্যাগ দুটোটার দিক সেম ছিল, কিন্তু দ্বিতীয় ম্যাথে হচ্ছে ব্যাগের দিকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন একাধিক ব্যাগ থাকে আর কি, সে সকল ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ব্যাগের দিককে আমরা পজিটিভ ধরে নেব, ঠিক আছে? তো ধরো আমরা বস্তুটার আদি বেগ যেদিকে ছিল সেদিকে পজিটিভ ধরে নিলাম। তো প্রথম ম্যাথে ধরো হচ্ছে 3 কেজি ভরের বস্তু
3 কেজি ভরের বস্তু, প্রথমে ধরো আদিবেগ ইউ ছিল, আদিবেগ হচ্ছে ইউ, বা তুমি এটাকে ভি ওয়ানও দিতে পারো, যে এটা ইচ্ছা। ধরো আমি আদিবেগকে যেহেতু ইউ দ্বারা প্রকাশ করে ইউই দিলাম। 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছিল। তার উপর বল প্রয়োগ করার কারণে তার বেগটা চেঞ্জ হয়ে ভি হলো, এবং একই দিকে প্রথম মেথের জন্য একই দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে 3 কেজি। ঠিক আছে, তাহলে বল প্রয়োগ করলাম, তার বেগটা চেঞ্জ হলো। তাহলে বেগ যেহেতু চেঞ্জ হয়েছে, অবশ্যই ভরবেগ চেঞ্জ হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা ডেল পি দ্বারা প্রকাশ করি, সেটা কি শেষ ভরবেগ, মানে পি টু মাইনাস পি ওয়ান। এখানে শেষ ভরবেগ কত, মানে বল প্রয়োগের পরে যে ভরবেগটা সেটা। তাহলে পি টু হচ্ছে এম ভি, আর পি ওয়ানটা হচ্ছে কি এম ইউ। এম ইউ, মাঝখানে তো মাইনাস ছিল। এখন এখানে তোমাদের মাঝে প্রবলেম, মানে ভুলটা হবে হচ্ছে ভি আর ইউ এর চিহ্নটা ভালো মতো চিহ্নিত না করা নিয়ে। তো আমরা হচ্ছে আগে চিহ্নগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথম মানে শেষ ভরবেগ হচ্ছে পি টু, মানে হচ্ছে বল প্রয়োগের পরে যে অবস্থাটা। তাহলে ভরবেগ হচ্ছে এম ইন্টু কি হবে, ভি হবে। এখন বলো ভি এর চিহ্নটা কি হবে। আমরা ধরে নিচ্ছি যে এই দিকটা হচ্ছে পজিটিভ ধরছি, মানে সামনে যেদিকে যাচ্ছিল সেই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিছি। তার মানে হচ্ছে এই সামনের দিকে বা আদি বেগের দিকে যেগুলো থাকবে, যেই সকল ব্যাগ থাকবে, যেগুলো হচ্ছে ভেক্টর রাশি, মানে যতগুলো ভেক্টর রাশি থাকবে সবই হবে পজিটিভ রাশি। তাহলে বলো তো ভিটাকে ইউ এর দিকে না ইউ এর বিপরীত দিকে? অবশ্যই ইউ এর দিকে। তাহলে হচ্ছে এটা হবে প্লাস ভি, এম ইন্টু প্লাস ভি, মাইনাস পি ওয়ান ছিল কি আদি ভরবেগ। আদি ভরবেগ মানে হচ্ছে আদি বল প্রয়োগের আগে যে ঘটনাটা ছিল। তাহলে এম ইন্টু ইউ নিব। এখন ইউটাও কি এই যেদিকে আমি পজিটিভ ধরছি সেদিকে, তাহলে এটা হবে প্লাস ইউ। তাহলে গুণ করার পর থাকতেছে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এটাকে একটু বড় করি, তাহলে মানগুলো জাস্ট বসাই দাও, এমটা যেহেতু কমন যাচ্ছে, ভি মাইনাস ইউ। এটাকে তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখো না, এভাবে হচ্ছে প্রত্যেকবার কেস যদি চেঞ্জ হতে থাকে তাহলে সূত্রের রূপটা বারবার চেঞ্জ হতে থাকবে। তো তোমরা হচ্ছে মেইন সূত্র হিসেবে এইটাকে মনে রাখবা, বাকিগুলো হচ্ছে দিক অনুসারে তুমি চিহ্নগুলো চেঞ্জ করবা। ঠিক আছে, পরে ম্যাটটা দেখলে বুঝতে পারবা। তাহলে 3 ভি ছিল 4 মাইনাস 3, তাহলে 3 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে এত। ঠিক আছে, এখন এটা সামনে চিহ্ন কি আসছে, প্লাস না? তাহলে ভরবেগের পরিবর্তন এটা কি, ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তার পরিবর্তনও একটা ভেক্টর রাশি হবে, দুইটা ভেক্টর রাশি জাস্ট বিয়োগ করছি। তাহলে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন আসছে প্লাস 3 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে যেহেতু ভেক্টর রাশি অবশ্যই দিকটা বলে দিতে হবে, তাহলে এর দিকটা কোন দিকে হবে, আদিবেগের দিকে। অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আদিবেগ যেদিকে সেদিকে। ঠিক আছে, এটা উল্লেখ করে দিবা। পরে 2 নম্বর প্রশ্ন, সেম কেসটা এখন একটু উল্টা গেছে। আগে হচ্ছে যেটা ধরো সোজা যাচ্ছিল, ধরো এম ছিল হচ্ছে 3 কেজি, ইউ এটা হচ্ছে আদি ঘটনা, ইউ ছিল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। বল প্রয়োগ করছি তার উপর, ধরো এটা অন্য এই জায়গায় না লিখে অন্য জায়গায় লিখি। তার উপর ধরো হচ্ছে বল প্রয়োগ করলাম, দেখা গেল যে তার দিকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে, এখন সে হচ্ছে উল্টা দিকে যাওয়া শুরু করছে। এম হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে বল প্রয়োগের পরে ঘটনা, তার শেষ ঘটনা, মানে 2 নাম্বার ঘটনা আর কি। এরপরে দেখা যাচ্ছে তার ভেক্টর হয়ে গেছে ভি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে দেখো আগে দোনোটার দিক সেমই ছিল, এখন দিকটা চেঞ্জ হয়ে গেছে। তো সেম এই ক্ষেত্রেও আমি বলছি যখন একাধিক বেগ থাকবে বা একাধিক ভেক্টর রাশি থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট দিকে আমরা পজিটিভ ধরে নেব। ধরো আমরা আদি বেগের দিকটাকে পজিটিভ ধরে নিলাম। এটা এই স্পেসিফিক জিনিসটা তোমার উল্লেখ করা লাগবে না, তবে হচ্ছে তুমি জাস্ট মনে মনে ধরে নিবে আর কি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এম তো হচ্ছে 3 কেজি, তাহলে ইউ কি হবে, ইউ তো অবশ্যই 3 মিটার পার সেকেন্ড প্লাস 3 মিটার পার সেকেন্ড হবে। এখন বলো ভি কি হবে, ভি -4 হবে না +4 হবে? অবশ্যই -4, কারণ হচ্ছে এটা ইউ এর উল্টা দিকে কাজ করতেছে। তাহলে ভি হবে -4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা সূত্র জানি ডেল পি ইকুয়ালস টু পি টু মাইনাস পি ওয়ান। প্রশ্নে কিন্তু তোমাকে ভরবেগের পরিবর্তনের মান জানতে চাই নাই, তোমাকে ভরবেগের পরিবর্তন জানতে চাইছে। এখন যেহেতু এটা একটা ভেক্টর রাশি, যদি তোমার কাছে মান জানতে চাওয়া না হয়, স্পেসিফিকলি বলা না থাকে, তাহলে তুমি সব সময় মান দিক দুটোটাই বের করবা। ঠিক আছে, তাহলে পি টু হচ্ছে কি এম ইন্টু মাইনাস ভি, মাইনাস পি ওয়ান হচ্ছে এম ইউ, মানে আদি ঘটনা, এম ইন্টু প্লাস ইউ। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে মাইনাস এম ভি মাইনাস এম ইউ। তাহলে যদি এমটা কমন নাও বা মাইনাস এমটা যদি কমন নাও, তাহলে থাকতেছে ভি প্লাস ইউ। তাহলে -3 ইন্টু ভি হচ্ছে 4 প্লাস 3, 4 5 6 7, 3 7 21 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। ক্যালকুলেশন আশা করি ঠিক আছে, এই ক্যালকুলেশন ভুল করলে আর ইজ্জত থাকতো না।
এম হচ্ছে 3 কেজি, দুটোটাই হচ্ছে মাইনাস আসছে, মাইনাস এমবি মাইনাস এমইউ, তাহলে 4 আর 3 7, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে একটা কনফিউশন হতে পারে যে ভি তো হচ্ছে এখানে আমি নেগেটিভ বসাইছি, কিন্তু ভি এর মানটাও তো নেগেটিভ ধরছি। আসলে এখানে আমি হচ্ছে এই যে নেগেটিভ যে পরিবর্তনটা নেগেটিভটা আছে, আমি নেগেটিভটা এখানে ধরে নিয়েছি, এই জন্য হচ্ছে ভি এর মানটা 4 বসেছি আর কি, এখানে -4 হবে না, ঠিক আছে। আর যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমি ওইভাবেই করে যাও, ওইভাবে করতে পারো, অসুবিধা নেই। তো আমি ধরো যদি যেহেতু এখানে -4 ধরছি, তাহলে এই ক্ষেত্রে এখন আমি হচ্ছে কোনো চিহ্নের পরিবর্তন করব না। শেষ ভরবেগ কত? এমভি। আদি ভরবেগ কত? এমইউ। করলাম, এম কমন দিলাম, ভি মাইনাস ইউ। এখন মান যদি বসাও তাহলে এম হচ্ছে 3 কেজি, ভি হচ্ছে -4 আর ইউ হচ্ছে -3। এই এক কথাই আগে 21 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ তুমি যদি হচ্ছে এইখানে আগে মাইনাসটা বসায় দাও, তাহলে হচ্ছে এখানে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি হচ্ছে এই জায়গাতে মাইনাস না বসাও, তাহলে হচ্ছে এখানে মাইনাসটা বসাইতে হবে। এই আর কি, মানে এক জায়গায় মাইনাস বসাইলে আরেক জায়গায় মাইনাস বসানোর কোনো প্রয়োজন নাই, নয়তো তো মান সহ দিক সবই চেঞ্জ হয়ে যাবে। একটু দাঁড়া, ওটাকে চেঞ্জ করি, সব মুছি, পরিষ্কার করি, হয়ে গেছে, ঠিক আছে। এখন নেগেটিভ চিহ্নটা আমার কি বোঝাচ্ছে? আমি পজিটিভ কোন দিকে ধরছিলাম? আদিবেগ যেদিকে ছিল সেদিকে। নেগেটিভ মানে কি? আদিবেগের উল্টা দিকে। তার মানে ভরবেগের পরিবর্তন কোন দিকে হয়েছে? ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন আদিবেগের বিপরীত দিকে। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে সৃজনশীলে আসতে পারে আর কি, গ নাম্বারের জন্য, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এই দুই টাইপের ম্যাথই হচ্ছে তোমাদের এসএসসি লেভেলে দেওয়া পসিবল আর কি, বা দেওয়া হয়। ভেক্টর রূপে হচ্ছে এমন তোমাদের ম্যাথ দেওয়া হয় না, বা এমন কোনো ম্যাথ দেওয়া হবে না যে বল প্রয়োগ করছি এখন হচ্ছে তার ব্যাগের দিকটাও সহ চেঞ্জ হয়ে গেছে, মানে একদম একটা অ্যাঙ্গেলে যাওয়া শুরু করছে, এরকম কোনো ম্যাথ তোমাদের দিবে না। দিলে হচ্ছে এরকম ইজি ম্যাথই তোমাদের দেওয়া হবে। এখন হচ্ছে তোমাদের বইয়ে যদি উল্লেখ নেই, তবুও আমি বলে দিচ্ছি যে ভরবেগের যে পরিবর্তন, এটার আরেকটা নামে ডাকা হয়, এটা একটা নাম আছে। ভরবেগের পরিবর্তন হচ্ছে, যেটা বল প্রয়োগের কারণে হয়, এটার আরেকটা নাম হচ্ছে বলের ঘাত, এই নামেও রাখা হয়। তার মানে কোশ্চেনে যদি বলা হয় যে বলের ঘাত কত, তার মানে বুঝে নেবে সেটা ভরবেগের পরিবর্তন জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে মোটামুটি আজকে ক্লাস হচ্ছে 3-4টার মতো টপিক আলোচনা করছি, যেগুলো হচ্ছে শুরুর দিকের ম্যাক্সিমাম ভরবেগের আগ পর্যন্ত যে টপিকগুলো আছে, প্রায় ম্যাক্সিমামই হচ্ছে ক এর জন্য, নয়তো বা খ এর জন্য আসতে পারে, মাঝে মধ্যে তবে এত বেশি আসে না, আর হচ্ছে অবজেক্টিভের জন্য লাগতে পারে আর কি। আর এই পার্টের হচ্ছে সৃজনশীলে মাঝে মধ্যে দেয় ভরবেগের পরিবর্তনের যে 2 নাম্বার ম্যাথটা দিয়েছে, এই টাইপগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন হচ্ছে দিকটা একদম উল্টা হয়ে যায়, তখন হচ্ছে চিহ্নটা নিয়ে সবসময় পেস লাগে স্টুডেন্টদের, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে হচ্ছে আমরা বাকি টপিকগুলো হচ্ছে কন্টিনিউ করবো।